সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদেরকে বলেইছিলাম আমি সাজেশন ভিডিও নিয়ে আসবো, তো সেই সাজেশন ভিডিওরই এটা প্রথম ভিডিও। আর আজকে দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে এসেছি, ক্লাস 10 পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ 8.1 যেটা, সেই চ্যাপ্টারের সাজেশন নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফার্স্ট সাজেশন। কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে, তারপরে তোমরা চাইলে নিজেরাও সলভ করতে পারো, আর এছাড়া আমি ভিডিওতেও তোমাদেরকে সলভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, একটা 3-11-1937 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোকে কি বলা হয়। তো প্রতিটা প্রশ্নেরই উত্তর কিন্তু তোমাদেরকে দেবো এই ভিডিওতে উইথ রিজন। তো আগে কোশ্চেনগুলো দেখিয়ে নিই তোমাদের পরপর। কুড়ি নম্বরের কোয়েশ্চেন আমি করেছি। তো যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে করতে পারছো তারা বুঝতেই পারছো তাদের প্রিপারেশান কেমন। আর যারা যারা করতে পারছো না তারা আমার ভিডিওটা অবশ্যই পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। সবার প্রথম প্রশ্ন হচ্ছে 3-11-19-37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে কি বলা হয়? মুদ্রা ধাতু, নোবেল গ্যাস, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো এটাকে বলা হয় ক্ষার ধাতু। এবার কারণটা তোমাদেরকে দেখায়। তোমাদের সবার কাছে যাদের পর্যায় সারণীটা আছে, বইয়ের থেকে পর্যায় সারণীটা তোমরা খুলতে পারো, অথবা আমি একটা বই থেকে দেখাচ্ছি, বইটা হচ্ছে অভিনব, সেই বইটা থেকেও তোমরা দেখতে পারো। দেখো, প্রথমে বলেছে 3-11, কোয়েশ্চেনটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। 3-11-19-37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল। তার মানে 3 হচ্ছে লিথিয়ামের, 11 হচ্ছে সোডিয়ামের, 19 হচ্ছে পটাশিয়ামের এবং 37 হচ্ছে রুবিডিয়ামের। দেখতেই পাচ্ছ, তাহলে প্রথম যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটার কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। দেখতেই পাচ্ছ, বইয়েও লেখা আছে। তো প্রথম শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। তো সেই কারণে আমাদের প্রথম উত্তরটা হয়ে যাবে অপশান সি, ক্ষার ধাতু। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। পরমাণুর আকার অনুসারে সাজাতে বলেছে সোডিয়াম, লিথিয়াম আর হচ্ছে পটাশিয়াম। এগেন, লিথিয়াম কোথায় থাকে? প্রথম পর্যায় সারণীর একদম প্রথম শ্রেণীতে। ওপরে থাকে হাইড্রোজেন, নিচে থাকে লিথিয়াম এবং তারপরে থাকে সোডিয়াম, তারপরে থাকে পটাশিয়াম। তো এটা এগেইন শ্রেণী 1 আর হচ্ছে ক্ষার ধাতু। এগুলো এই হচ্ছে ক্ষার ধাতু। এবার বলেছে এগুলোকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাতে, মানে হচ্ছে ওপর থেকে যদি নিচে যায় তাহলে আকারের কেমন পরিবর্তন হয়। ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়। এবার কিভাবে বৃদ্ধি পায় সেটাও একটু বলে দিই। লিথিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। ঠিক আছে, তোমরা সবাই যারা ক্লাস 10-এ পড়ো অবশ্যই 1 থেকে 20 অবধি একদম মুখস্থ করে ফেলবে। আর যদি পারো ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, নোবেল গ্যাস এবং হ্যালোজেন মৌলগুলো পারলে ওপর থেকে নিচ বরাবর মুখস্থ করে ফেলো, কারণ এখন কোয়েশ্চেন কিন্তু সেরকমই দিচ্ছে। তাহলে আকার বৃদ্ধি পায় আমরা। তাহলে লিথিয়ামের প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো। সেকেন্ড কক্ষপথে কটা থাকবে? 1টা। আর মাঝে নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণুর গঠনটা, পরমাণুর গঠন। এবার সেমভাবে আমি যদি সোডিয়ামের আঁকি, সোডিয়ামের ক্ষেত্রে কি হবে জেনে নিলাম। তো আকার সোডিয়ামের কি হয়? প্রথম কক্ষপথে সোডিয়াম, এটা নিউক্লিয়াস আঁকলাম। প্রথম কক্ষপথে কটা থাকবে? প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন এবং পরবর্তী কক্ষপথগুলোতে থাকবে 8টা ইলেকট্রন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর তারপরে কটা ইলেকট্রন? 8টা। এবার এগুলো তুমি কি করে বুঝবে, কি করে আঁকবে সেটাও একটু বলে দিই। লিথিয়ামের ক্ষেত্রে তাহলে কক্ষপথ কি, ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু এঁকে নিই। ইলেকট্রন বিন্যাস কেমন হয়? কে কক্ষপথ, এল, এম, এরকম তো কক্ষপথগুলো। প্রথম কক্ষপথে কটা থাকতে পারে? হায়েস্ট 2টো ইলেকট্রন। কেন? আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার যে ক্যালকুলেশনের রুলটা জানি 2n², আর এখানে প্রথম কক্ষপথ
n এর ভ্যালু 1। n হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যাটা, তাহলে কক্ষপথের সংখ্যা অনুযায়ী n ইজ ইকুয়াল টু কত হলো? 1 হলো। n ইজ ইকুয়াল টু 1, তাহলে n ইজ ইকুয়াল টু 1 হলে প্রথম কক্ষপথে এখানে যদি 1 বসিয়ে দিই ভ্যালু কত আসবে? 2। তাই জন্য প্রথম কক্ষপথে হাইয়েস্ট ইলেকট্রন কটা ধরতে পারে? 2টো। সেকেন্ড কক্ষপথে 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়? n এর মান কত হবে? 2। তাহলে এখানে 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 8টা। তাই সেকেন্ড কক্ষপথে কটা ধরতে পারে? হাইয়েস্ট 8টা ইলেকট্রন ধরতে পারে। তো সেমভাবে পরপর চলতে থাকবে। এবার তোমরা ভাববে যে তাহলে n ইজ ইকুয়াল টু 3 হলো, 2n স্কোয়ার হলো, তাহলে 2 ইন্টু 3 এর স্কোয়ার 18। হিসাব মতো 3 নম্বর কক্ষপথে তো 18টা ইলেকট্রন থাকতে হয়, কিন্তু কেন 3 নম্বর কক্ষপথেও 8টা ইলেকট্রন থাকে? এর এক্সপ্লানেশন তোমাদের ক্লাস 10-এ নেই, সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে। এটা তোমাদের এই এক্সপ্লানেশনটা তোমাদের 11-এ ডিটেলসে দেওয়া আছে যে কেন এক্ষেত্রেও পরবর্তী কক্ষপথে 8টা ইলেকট্রন কেন থাকে। তাহলে এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসে এবার চলে আসি 2n স্কোয়ারে। এখানে কেন দুটো ইলেকট্রন ধরে সেটা আমরা জানতে পেরে গেলাম। 1 নম্বর জিনিস, সেটা পরমাণুর গঠনের পরে আমরা কেন এইভাবে আঁকছি, প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে 8টা কেন হলো সেটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এবার আমি ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো সেটা তোমাদের দেখাই। তাহলে প্রথম কক্ষপথে হাইয়েস্ট কটা ধরতে পারে? 2টো ইলেকট্রন, তো আমি 2টো লিখে ফেলেছি। এবার লিথিয়ামে টোটাল ইলেকট্রন আছে কটা? 3টে। তাহলে আমাকে পরের কক্ষপথে আরেকটা কত লিখতে হবে? 1টা। তাহলে আমার টোটাল 3টে ইলেকট্রন হয়ে গেল। এবার সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে কটা থাকতে পারে? হাইয়েস্ট আমরা জানি 8টা, তারপরে কক্ষপথে 1টা, কারণ সোডিয়ামের আছেই 11টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে হাইয়েস্ট থাকতে পারে 2টো, তাই 2টো লিখে দিলাম। তারপরে কক্ষপথে হাইয়েস্ট থাকে 8টাতে, 8টা লিখে দিলাম। এরপরেও দেখছি ওর একটা ইলেকট্রন রয়ে গেছে, কারণ টোটাল 11টা রয়েছে, তাহলে সেটা পরের কক্ষপথে লিখে দিলাম। এবার তোমরা হয়তো এটা এইভাবেও মনে রাখতে পারো যে এক্সপ্লেন তো করেই দিলাম কী করে 2 আসলো। আরও একটা জিনিস, যে কোনো একটা জায়গায় যদি বসার জন্য, সাপোজ আমি এমন একটা চেয়ার বা টেবিল দিলাম যেখানে দুজনেই বসতে পারবে, তাহলে কি হবে? যে তোমরা দুজনই হাইয়েস্ট বসতে পারবে, আর তো কেউ বসতে পারছে না। ঠিক সেরকম এখানে ইলেকট্রনের ঘরগুলোও ঠিক সেরকম, যে 2টো যদি হাইয়েস্ট ধরতে পারে তাহলে আমাকে 2টোই বসাতে হবে। তো এবার ডিটেলস অনেকটাই আলোচনা করে দিলাম কী করে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে, কী করে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কেন 2টো ধরে, দ্বিতীয় কক্ষপথে কেন 8টা, তারপরে কক্ষপথে কেন 8টা, আশা করি সবটা ক্লিয়ার। এবার পরমাণুর গঠনের ছবিটাতে আসি। তাহলে পরমাণুর গঠন প্রথমে লিথিয়ামেরটা আঁকলাম, সোডিয়ামেরটা আঁকলাম। যদি পটাশিয়ামেরটা আমি আঁকি, পটাশিয়ামেরটাও কী হবে? সেম, আরও একটা কক্ষপথ জুড়ে যাবে। এবার শুধু 1টা 2টো 3টে KLM থাকবে না, সঙ্গে Nও থাকবে। সরি, এটা একটুখানি বেশি হয়ে গেল। ঠিক আছে, তাহলে কে, এটা কে কক্ষপথ, এটা L কক্ষপথ, এটা M কক্ষপথ, এটা M। তাহলে প্রথম কক্ষপথে কটা থাকবে? 2টো, আমি আর একে দেখাচ্ছি না। তারপরে থাকবে 8টা, তারপরে কটা থাকবে? 8টা। তাহলে কটা হলো? 18টা হয়ে গেল। আর লাস্টের কক্ষপথে কটা থাকবে? 1টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রত্যেকটা যখন ওপর থেকে নিচে যাচ্ছি একটা একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমাদের আকারটাও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাই বলা হয় যে ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, পরমাণুগুলোর আকার বৃদ্ধি পায়। এবার আমরা প্রশ্নটায় চলে আসি, যে প্রশ্নটা আমাদের বলেছিল যে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজা। তাহলে এবার তোমরাই আশা করি উত্তর দিতে পারবে যে কোন পরমাণুটার আকার বেশি হবে। অবভিয়াসলি পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। এইটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব। এরকম প্রতিটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কেন, কোথা থেকে, কিসের জন্য আসছে সবটা কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, সেটা আমার অ্যাবাউটে দেওয়া আছে লিঙ্কটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এবার তার আগে এটা জানার জন্য তোমাদের আগে জানতে হবে যে ক্লোরিনের সংকেত কি? Cl। তারপরে তোমাদের জানতে হবে ক্লোরিনের পরমাণুর সংখ্যা কত? 17। এবার নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো হয় বলেছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হয়। এবার এটা কত নম্বর শ্রেণীতে থাকে? 18 নম্বর শ্রেণীতে। এবার এগুলোর পরমাণুর সংখ্যা, এটাতে হয় 2, এটা 10, এটার 18, এটার 36, এটার 54, এরকম চলতে থাকে। তাহলে ক্লোরিনের কত আছে? 17। তাহলে এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আর্গন। তাহলে উত্তর কি হবে? আর্গন।
উত্তর হয়ে যাবে আর্গন। চলে যাব নেক্সট প্রশ্নে। বলেছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর সাদৃশ্যযুক্ত দুটি বৈশিষ্ট্য লেখো। এটার উত্তর তোমরা বইয়েই পেয়ে যাবে। আমি যেহেতু অভিনব বইটাই বেশি ফলো করি, তো তোমাদেরকে অভিনব বইয়ের পেজ নাম্বারটা একটু বলে দিই। যারা নতুন বই কিনছো আশা করি তোমরা এই সেম পেজ নাম্বারেই পাবে, বা পুরোনো বই কিনলেও তোমরা কিন্তু সেম পেজ নাম্বারই পেয়ে যাবে। বলেছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলোর সাদৃশ্য, এই যে পেজ নাম্বার 96-এর নিচের দিকে দেওয়া আছে। তবু আমি কয়েকটা বলে দিচ্ছি যে কি কি সাদৃশ্য পাওয়া যায়। সাদৃশ্য মানে হচ্ছে, সাদৃশ্য শব্দের অর্থ হলো মিল। আশা করি তোমরা জানো, তবুও বলে দিলাম। এবার তোমাদেরকে এক এক করে বোঝাই যে ক্ষার ধাতু এবং হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা ক্ষার ধাতু। এবার এগুলোর মধ্যে মিল কোথায়? ক্ষার ধাতু জানো কোনগুলোকে বলে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে বলে। এবার এগুলোর শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? সবগুলো যদি দেখা হয় ইলেকট্রন বিন্যাস 3, 11, 19 আরও আছে, আমি সেগুলো আর লিখলাম না। 2,1, 2,8,1, এটার কত হবে? 2,8,8,1। আর হাইড্রোজেনের কটা আছে? একটা। তাহলে হাইড্রোজেনেরও একটা, এদেরও লাস্ট কক্ষপথে প্রত্যেকের একটা। এটা একটা মিল। সেকেন্ড মিল কি? যে লিথিয়াম তাহলে কি করবে? একটা ইলেকট্রন বর্জন করতে চাইবে। লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কি হয়ে যাবে? Li+। এবার এটাও একটু ডিটেলসে তোমাদের বলে দিই যে আমরা অঙ্কের ভাষায় প্লাস মানে জানি যোগ, কিন্তু কেমিস্ট্রিতে মাথায় যদি কোনো পরমাণুর মাথায় যদি প্লাস থাকে, তার মানে তার মধ্যে একটা ইলেকট্রন কম আছে, তার মানে একটা ইলেকট্রন কম আছে। এবার তাহলে লিথিয়াম কি করবে? একটা ইলেকট্রন বর্জন করতে চাইবে, কারণ তাহলে কি হয়ে যাবে? সে কার ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে? একটা সুস্থিত নিউক্লিয় গ্যাস, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সে লাভ করতে পারবে। তাহলে কি হয়ে যাবে? সুস্থিত হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। সেই কারণে ও Li+ হতে চায়। সেমভাবে সোডিয়ামও কি হতে চাইবে? Na+ হতে চাইবে। লাস্টের একটা ইলেকট্রন সে যদি বর্জন করে দেয়, সে কার ইলেকট্রন বিন্যাস লাভ করবে? নিয়ন। সেটাও কিন্তু একটা কি হয়? সেটাও একটা সুস্থিত গ্যাস, নোবেল গ্যাস। নেক্সট কি বলেছে? পটাশিয়ামের ক্ষেত্রেও সেম হবে। পটাশিয়ামের ক্ষেত্রে কত হয়ে যাবে? পটাশিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয়, পটাশিয়ামের তো 19 আছে, ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়ে যাবে? 18। এবং সেটা কার সাথে সমান হয়ে যাবে? আর্গনের সাথে। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম জিনিসটা, যে ওরা একটা ইলেকট্রন করে বর্জন করে দিয়ে কিসের মতো হতে চাইবে? যে একটা স্টেবল স্ট্রাকচার পেতে চাইবে। এবার আমরা জানি হাইড্রোজেনও একটা ইলেকট্রন বর্জন করে সে H+ এ পরিণত হয়। হাইড্রোজেনও সেমভাবে একটা ইলেকট্রন বর্জন করে H+ এ পরিণত হয়। তাই জন্য এটার ক্ষেত্রেও কি আছে? এরা তাহলে কি হিসাবে? তড়িৎ ধনাত্মক ধাতু হিসাবে কাজ করছে। সেমভাবে হাইড্রোজেনও কি হিসাবে কাজ করছে? একটু বেশি ফেনের কালিটা পড়ে গেল। তড়িৎ ধনাত্মক হিসাবে কাজ করছে। ওগুলো কি হয়? এরা যখনই হ্যালোজেন কোনগুলোকে বলে? হ্যালোজেন গ্রুপের সঙ্গে বিক্রিয়া করে। হ্যালোজেন কোনগুলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই গ্রুপগুলোকে কি বলা হয়? এই পরমাণুগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এটা কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সাথে এইগুলো রিয়াকশান করে তৈরি করে NaCl, NaBr এরকম, বা বলতে পারো KCl, KBr, Ki এবং LiF এরকম অনেক যৌগ এরা তৈরি করে। সেমভাবে হাইড্রোজেনও কি করবে? HCl, HBr, HI এরকম যৌগগুলো তৈরি করে। এও তার মানে হ্যালোজেনের সাথে রিয়াকশান করছে, এও হ্যালোজেনের সাথে রিয়াকশান করছে। এটা একটা মিল পাওয়া গেল। আর একটা লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এরাও অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। লিথিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে Li2 উৎপন্ন করে, এবং সোডিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে Na2 তৈরি করে। পটাশিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে K2 তৈরি করে। সেমভাবে এও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2 তৈরি করে। এই হচ্ছে দুটো মিল পাওয়া গেল। তাহলে সমস্ত মিলগুলো তোমাদেরকে বলে দিলাম। পরবর্তী প্রশ্নতে চলে যাই এবার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আয়নন বিভব কি? শ্রেণী বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয়?
আয়নন বিভব কি সেটা বলি। এটাকে আয়নাইজেশন এনার্জিও বলা হয়, তোমরা ইংলিশটাও পড়বে কারণ ইংলিশেও কিন্তু লেখাটা দিয়ে দেয়, তো আমি লিখে দিলাম, আয়নাইজেশন এনার্জিও বলা হয়। এবার আয়নন বিভব জিনিসটা কি সেটা বলি। কোনো একটা পরমাণু তুমি নিলে, কোনো একটা গ্যাসীয় পরমাণু ধরে নাও সোডিয়ামে নিচে, সবচাইতে ইজি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তো সোডিয়ামের কি হয়, পরমাণুর সংখ্যা হয় 11 এবং এর ইলেকট্রন বিন্যাস হয় 2,8,1 এবং তাহলে লাস্ট কক্ষপথে আমরা কি দেখতে পাচ্ছি, ওর একটা ইলেকট্রন আছে। এবার আয়োনাইজেশন এনার্জি বা আয়নন বিভব এর মানে হচ্ছে কোনো একটা পরমাণু থেকে, কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ, মানে কি এটার কথা বলছে কে এল এম, এটা তো এই পরমাণু সর্বশেষ কক্ষপথ, তো সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন একসাথে একটির বেশি বের করা যাবে না, ঠিক আছে। একটি ইলেকট্রন বর্জন করতে যে পরিমাণ এনার্জি দিতে হচ্ছে, সাপোজ তুমি কিছুটা এনার্জি দিলে এবং সেই এনার্জি দেওয়ার ফলে লাস্ট কক্ষপথ থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে সেটাকে আমরা বলবো আয়নন বিভব। সেই এনার্জিটাকে আমরা কি বলবো, আয়নন বিভব। আয়নন বিভবের একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, যেমন সোডিয়ামের ক্ষেত্রে তাহলে আমরা কি করব, যে কিছুটা পরিমাণ এত সাপোজ ধরে নাও এক্স ইলেকট্রন ভোল্ট, কোনো আমি অ্যামাউন্ট বলছি না, এত ইলেকট্রন ভোল্ট তুমি এনার্জি দিলে, দিয়ে এই ইলেকট্রনটা বেরিয়ে চলে আসলো। এই যে এনার্জি তুমি দিচ্ছ যার ফলে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসছে সেটাকে আমরা কি বলবো, আয়নন বিভব। তাহলে কি বুঝলাম, যে আবারও একবার রিপিট করে দিচ্ছি, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বর্জন করতে, একসাথে একের বেশি ইলেকট্রন বর্জন করানো যাবে না বা বাইরে বের করতে যে পরিমাণ এনার্জি, যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেটাকে আমরা কি বলবো, সেই মৌলের আয়োনাইজেশন এনার্জি বা আয়নন বিভব। নেক্সট বলেছে এই আয়োনাইজেশন এনার্জিটা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। শ্রেণী বরাবর মানে হচ্ছে ওপর থেকে নিচের দিকে, ঠিক আছে। আমি সবচেয়ে এক্সাম্পলটা নিয়ে এগেন বোঝাচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওপর থেকে যত নিচে যায় তত বেশি হ্রাস পায়। কারণ কি হয়, আগেও বলেছিলাম একটু আগে, যে একটা করে কক্ষপথ কি হয়, বৃদ্ধি পেতে থাকে। লিথিয়ামের ক্ষেত্রে যা কক্ষপথ থাকবে সাদিয়ামের ক্ষেত্রে তার থেকে একটা বেশি থাকবে এবং পটাশিয়ামের ক্ষেত্রে আরও একটা বেশি থাকবে। তো একটা করে কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণটা হয় সেটা অনেকটাই কম হয়, যার কারণে অল্প পরিমাণ এনার্জি দিলেই, খুব কম, ধরে নিলে 5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, কম বলছি, একটা এক্সাম্পল বোঝাচ্ছি তোমাদেরকে, 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি তুমি দিলে দিয়ে এই ইলেকট্রনটা বেরিয়ে চলে আসলো, সেটা সোডিয়ামের ক্ষেত্রে। কিন্তু যদি পটাশিয়ামের ক্ষেত্রে করতে চাই তাহলে কি হবে, আরও একটা কক্ষপথ আমাদের কমে যাবে, আমাদের কমে যাবে। তার ফলে কি হবে, এই নিউক্লিয়াসের বেশি কাছাকাছি চলে আসবে, তার ফলে কি হবে, আমাদের অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, ধরে নিলাম 10 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি হচ্ছে, ওপর থেকে যখন নিচে নামছি তখন আমাদের কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব হ্রাস পাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এবার আমি তবুও আরেকবার তোমাদের রিপিট করে দিই এটা, যে লিথিয়ামের ক্ষেত্রে কি বললাম, একটাই কক্ষপথ, এটা এলাই লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নিউক্লিয়াস। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, প্রথম কক্ষপথে দুটো, পরে কক্ষপথে একটা। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, আরও একটা কক্ষপথ বাড়বে, এটা হচ্ছে সোডিয়াম, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও একটা কক্ষপথ হবে একটা। এর সাথে, এর নিউক্লিয়াসের সাথে এর লাস্ট কক্ষপথের যে আকর্ষণ হবে এর তার থেকে বেশি হবে, কাছাকাছি আছে, আকর্ষণ বেশি হচ্ছে, আর এর কি হচ্ছে, আকর্ষণ কম হচ্ছে। তার মানে এর কি হবে, যার আকর্ষণ কম হচ্ছে, যেহেতু আকর্ষণ কম, তার মানে কি হচ্ছে, তার ইলেকট্রন, যে লাস্ট কক্ষপথে ইলেকট্রন বের করার জন্য আমাকে কি করতে হবে, কম এনার্জি দিতে হবে, কম শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কি এবং সেটা ওপর থেকে নিচে নামলে কেন হ্রাস পায় সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম।